আসসালামু আলাইকুম। আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে আপনাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ রিয়ান আরফিন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, নর্থ সিটি কলেজ। এইচএসসি পরীক্ষার্থী 2025। তোমরা যারা হিসাব বিজ্ঞানে একটি ভালো ফলাফল প্রত্যাশা করছো, তোমাদের যেমন সৃজনশীলে ভালো ফলাফল করতে হবে, ঠিক বহু নির্বাচনীতে ভালো একটি মার্ক তোমাদেরকে আনতে হবে। তো এখন প্রশ্ন হলো যে আমি সৃজনশীলে কত পেলে আমি এ প্লাসের কাছাকাছি যাব, বহু নির্বাচনীতে কত পেলে আমি এ প্লাসের কাছাকাছি যাব। সৃজনশীল পরীক্ষা হবে বা সৃজনশীল মার্ক হবে, তুমি অ্যান্সার করতে পারবা সর্বোচ্চ 70 এর মধ্যে তোমার মিনিমাম 55 থেকে 60 এরকম একটা মার্ক তোমাকে আনতে হবে। সিমিলার আমি যদি বলি, বহু নির্বাচনীতে মার্ক হচ্ছে 30, এই 30 এর মধ্যে তোমাকে 22 থেকে 25 এনশিওর করতে হবে, তাহলে তুমি এইচএসসি তে হিসাব বিজ্ঞান বিষয়ে এ প্লাস প্রত্যাশা করতে পারবে। তো যেহেতু সময় খুবই কম, আমি তোমাদেরকে সৃজনশীল নিয়ে কোনো ক্লাস নিব না। আমি তোমাদের ক্লাস নিব যে কিভাবে বহু নির্বাচনীতে ভালো একটি ফলাফল করা যায়, কোন কোন অধ্যায়গুলো পড়লে আমি বহু নির্বাচনীতে ভালো একটি মার্ক আনতে পারি। তো বহু নির্বাচনীতে ভালো ফলাফল করার আগে আমাদেরকে জানতে হবে বিগত সালে কোন অধ্যায় থেকে কি রকম এমসিকিউ পরীক্ষায় এসেছে। তো চলো আমরা আগে একটু দেখি কোন অধ্যায় থেকে এমসিকিউ কি পরিমাণ এসেছে। তো দেখো, আমি শুরুতে আগে লিখেছি অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 7, অধ্যায় 8, অধ্যায় 9। যেহেতু আমার জায়গার স্বল্পতা, আমি অধ্যায়গুলোর নাম লিখতে পারি নাই, আমি তোমাদেরকে মুখে অধ্যায় নামগুলো বলে দিচ্ছি। অধ্যায় 1 হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি, অধ্যায় 2 হচ্ছে হিসাবে বৈষম্য, অধ্যায় 3 হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, অধ্যায় 4 হচ্ছে রেওয়া মিল, অধ্যায় 7 হচ্ছে কার্যপত্র, অধ্যায় 8 হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ হিসাবরক্ষণ, এবং লাস্ট অধ্যায় 9 হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। 2024 সালে, তার মানে যেহেতু তোমরা 2025 সালে পরীক্ষার্থী, ঠিক তার আগের বছরটাই 2024 সালে অধ্যায় 1 থেকে এমসিকিউ এসেছে 6টি, অধ্যায় 2 থেকে এমসিকিউ এসেছে 6টি, অধ্যায় 3 থেকে এমসিকিউ এসেছে 4টি, তারপর হচ্ছে 3টি, তারপর 1টি, তারপর 5টি, এবং আর্থিক অবস্থা বিবরণী থেকে লাস্ট কতটি এসেছে এমসিকিউ? 5টি। আমি যদি ঠিক তারও আগের বছর, মানে এখন থেকে 2 বছর আগে যদি একটু চিন্তা করি, অধ্যায় 1 থেকে এসেছে 2টি, অধ্যায় 2 থেকে 7টি, অধ্যায় 3 থেকে 4টি, অধ্যায় 4 থেকে 4টি, অধ্যায় 7 থেকে 2টি, তারপর হচ্ছে অধ্যায় 8 থেকে 3টি, এবং লাস্ট অধ্যায় 9 থেকে 8টি এমসিকিউ এসেছে। 2022 সালে আমি যদি দেখি, সিমিলার 5, 5, 1, 1, 3, 5, 9। কমন যে বিষয়টা, অধ্যায় 1 থেকে এসেছে 6টি, অধ্যায় 2 থেকে এসেছে 6টি, অধ্যায় 9 থেকে এসেছে 5টি। তার মানে এই তিনটা অধ্যায় থেকে তোমার প্রায় 17টি এমসিকিউ এসেছে 2024 সালে। আমরা একটু 2023 সালে দেখি চিত্রটা। 2, 7, 8। তার মানে এখানেও প্রায় কমন কতটি? 17টি এমসিকিউ এসেছে 2023 সালে। আমরা যদি 2022 সালে একটু দেখি, 5, 5, 10, 10 আর 9 কত? 19। তাহলে আমরা আসলে কি বুঝতে পারলাম? যে আমার 30টি এমসিকিউর মধ্যে ম্যাক্সিমাম এমসিকিউ আসতেছে অধ্যায় 1, 2 আর 9 মিলে, এবং বাকি অধ্যায় থেকে তারপর আমাদেরকে ওইভাবে না আসলেও তবে আসতেছে ভালো, একটু কম, কোনোটা একটু বেশি, কিন্তু অধ্যায় এই তিনটা 1, 2 এবং হচ্ছে অধ্যায় 9, এই তিনটে অধ্যায় থেকে তোমার কিন্তু বলা যায় প্রায় 50 থেকে 70% এমসিকিউ আসতেছে এই তিনটে অধ্যায় থেকে। তাহলে আমাদের এমসিকিউ বা সৃজনশীলের জন্য মোট অধ্যায় সংখ্যা হচ্ছে 7টি। এই 7টি প্রথম পত্রের জন্য, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের জন্য এই 7টি অধ্যায় থেকে তোমাদের বহু নির্বাচনের জন্য 3টি অধ্যায় খুব গুরুত্বপূর্ণ, অধ্যায় 1, অধ্যায় 2 এবং অধ্যায় 9। তো আজকে যেহেতু আমার অনলাইনের প্রথম ক্লাস, তো এই অনলাইনের প্রথম ক্লাস আমি যেহেতু বহু নির্বাচন অংশ শুরু করেছি, তো আজকে আমি তোমাদেরকে আলোচনা করব অধ্যায় 1 নিয়ে। তো আসো আমরা একটু অধ্যায় 1 দিয়ে একটু শুরু করি আর কি।
অধ্যায় 1। হিসাব বিজ্ঞান পরিচিতি। খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে কখনো 6টি, কখনো 2টি, কখনো 5টি এমসিকিউ এসেছে। সো এই অধ্যায়টি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অধ্যায় 1 এবং অধ্যায় 2 খুবই সিমিলার টাইপের একটি অধ্যায়, এবং এই দুটো অধ্যায় ভালো করে পড়লে আমরা মোটামুটি 10 থেকে 12টি এমসিকিউ অ্যান্সার করতে পারবো। যে সকল শিক্ষার্থী শুধু পাস করতে চায়, বা যারা বলে যে স্যার মোটামুটি আমি একটু পড়লে পাস করে যেতে পারবো আর কি, তাদের জন্য এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। আর যারা ভালো রেজাল্ট করতে চায় তাদের জন্য তো খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং কোনো অধ্যায় তাদের আসলে বাদ দেওয়ার সুযোগ নেই। তবে যারা একটু পাস করতে চায় যে স্যার কোন দুইটা অধ্যায় পড়লে আমি মোটামুটি বহু নির্বাচনীতে একটু পাস করে যেতে পারবো আর কি, তাদের জন্য এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। অধ্যায় 1 এবং অধ্যায় 2 এবং সিমিলার, কাছাকাছি অনেকটাই মিলে যায় আর কি অধ্যায় 1 এবং অধ্যায় 2। তো অধ্যায় 1 নিয়ে যেহেতু আলোচনা শুরু করব, তো শুরুতে আমাদের জানতে হবে হিসাব বিজ্ঞান জিনিসটা আসলে কি। হিসাব বিজ্ঞান আসলে কি? হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য পদ্ধতি। হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য পদ্ধতি যা একটি ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক ঘটনাসমূহকে চিহ্নিত করে, লিপিবদ্ধ করে, শ্রেণীবদ্ধ করে, সংক্ষিপ্তকরণ করে এবং আর্থিক গণিত প্রস্তুতের মাধ্যমে পক্ষসমূহকে কি করে? প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। তাহলে বিষয়টা আসলে আমরা কি বুঝতে পারলাম? হিসাব বিজ্ঞানটা হচ্ছে কি একটা তথ্য পদ্ধতি, আমাদেরকে তথ্য দেয়, আমাদেরকে ইনফরমেশন দেয় যে এখন ব্যবসা অবস্থা কি ভালো, ব্যবসা কোন দিকে যাচ্ছে, ব্যবসা কি খারাপের দিকে যাচ্ছে নাকি ব্যবসা ভালো দিকে যাচ্ছে, ব্যবসার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। এই সকল যাবতীয় তথ্যগুলো আমরা পাই কিসের মাধ্যমে? হিসাব বিজ্ঞানের মাধ্যমে। তো আসো, আমি তোমাদেরকে আসলে পিডিএফ শিটটা দিয়ে দিব। তো আমাদের এই অধ্যায় থেকে আমরা টোটাল 4টা অংশে ভাগ করেছি। প্রথম অংশের যে এমসিকিউ গুলো থাকবে হচ্ছে এক কথা উত্তরের মতো, মানে যে কিছু থাকে না যে মুখস্থ উত্তর, ডিরেক্ট সরাসরি উত্তর, এরকম থেকে প্রশ্ন আসতে পারে। এরপর কোন অংশ থেকে প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে তোমার হিসাব সমীকরণ সম্পর্কিত। হিসাব সমীকরণ সম্পর্কিত কেমন প্রশ্ন আসতে পারে? সম্পদ বৃদ্ধি, ন্যায় বৃদ্ধি, এইগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। কোন ধরনের হিসাব, আর হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম। টোটাল এই অধ্যায় থেকে 4 রকমের প্রশ্ন হইতে পারে আর কি, বা ম্যাক্সিমাম, বা 4 রকম এমসিকিউ পড়লে আমার পুরো এমসিকিউ শীটটা কভার। তো প্রথম ধাপটা কি? মুখস্থ ডিরেক্ট উত্তর, এখানে কোনো ইয়েস ও নো নেই, ডিরেক্ট উত্তর। এরপরটা হচ্ছে কি সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি, হিসাব সমীকরণ সম্পর্কিত। এরপরটা হচ্ছে কি কোন ধরনের হিসাব, এটি সম্পদ হিসাব, আয় হিসাব, দায় হিসাব, এই রিলেটেড। আরেকটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিলেটেড। এই 4 রকমের এমসিকিউ পড়লে এই অধ্যায় সকল এমসিকিউ আমাদের কভার। তো আসো, প্রথম যে অংশটা হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে, এখান থেকে প্রায় 23টা এমসিকিউ আমি দিয়েছি, প্রায় 23টা। আশা করি যে এই 23টা এমসিকিউ পড়লে তোমার এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে, এই 23টা এমসিকিউ থেকেই তোমার আসবে। যদি না আসে, আসবে না, আসলে এখান থেকে আসবে। তো এখানে বলা আছে হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য পদ্ধতি। আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায়? ইতালি ভেনিস শহরে। আধুনিক হিসাব বিজ্ঞানের জনককে, বা হিসাব বিজ্ঞানের জনককে? লুকা পেসিওলি কত সালে জন্মগ্রহণ করেছে, কত সালে মৃত্যুবরণ করেছে, কোন পদ্ধতি অনুসারে লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়েছে, যাবতীয় তথ্যগুলো এই জায়গায় দেওয়া আছে। তো এই তথ্যগুলো না আমি খুব একটা আলোচনা তোমাদের সাথে করলাম না, কারণ এগুলো হচ্ছে তুমি পড়লেই এগুলো মুখস্থ করবা, তুমি অ্যান্সার করতে পারবা। সো আমি আবারও বলছি, যদি এই অধ্যায় মুখস্থ কোনো জায়গা থেকে প্রশ্ন আসে, আশা করা যায় এই 23টা পড়লেই তুমি এখান থেকে মুখস্থ অ্যান্সার করতে পারবে। পরের অংশ হচ্ছে লেনদেন অংশ। এখানে আমি এমসিকিউ দিয়েছি বা এক কথা উত্তর দিয়েছি প্রায় 14টি মতো। তুমি এই 14টি পড়লে এখান থেকে তুমি মুখস্থ বা সরাসরি প্রশ্ন যেগুলো থাকে ওইগুলো অ্যান্সার করতে পারবে। গুরুত্বপূর্ণ পার্ট যেটা, সেটা হচ্ছে হিসাব সমীকরণ সম্পর্কিত। আমি মূলত তোমাদেরকে এই ম্যাথমেটিক্যাল টার্মগুলাই আসলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, আর সরাসরি উত্তর যেগুলো এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। সো আমি সরাসরি উত্তর নিয়ে কোনো আলোচনা করলাম না, আমি চলে গেলাম ম্যাথমেটিক্যাল টার্ম। সো আসো, আমাদের হিসাব সমীকরণ সম্পর্কিত যে বহু নির্বাচনীগুলা বিগত সালে এসেছে, তো সেগুলো আমি বিভিন্ন টেস্ট পেপার, বিভিন্ন বই, ওইখান থেকে আমি সংগ্রহ করেছি। সো যেমন লেকচার বই থেকে আমি কিছু সংগ্রহ করেছি। আমি ঢাকা কমার্স কলেজের তহিদ স্যার, মোশাররফ স্যার, আমিন স্যার, ওনাদের বই থেকে কিছু অংশ নিয়েছি।
সো এই বইগুলো থেকে আমি হচ্ছে এগুলো কালেক্ট করে তোমাদের জন্য এই শীটগুলো রেডি করেছি। তো আসো আমি 1 নম্বর এমসিকিউটা বুঝিয়ে দিই। 1 নম্বর এমসিকিউটা ছিল আসবাবপত্র ক্রয় করার ফলে হিসাব সমীকরণে কি প্রভাব ঘটে। এই রিলেটেড এমসিকিউ গুলা এই চ্যাপ্টার থেকে প্রচুর আসে। আসবাবপত্র ক্রয় করার ফলে হিসাব সমীকরণে কি প্রভাব হয়েছে, বিনামূল্যে পণ্য বিতরণ করার ফলে হিসাব সমীকরণে কি প্রভাব হয়েছে, মালিক কর্তৃক পণ্য উত্তোলনের ফলে হিসাব সমীকরণে কি প্রভাব হয়েছে। তো এই জাতীয় এমসিকিউ গুলো এই অধ্যায় থেকে অনেক আসে। সো আমি তোমাদেরকে আসলে এইগুলো নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। তো চলো আমরা একটু শুরু করি। তো প্রথমে লেখা ছিল আসবাবপত্র ক্রয় করার ফলে হিসাব সমীকরণে কি প্রভাব ঘটে। তা আমাদের হিসাব সমীকরণটা আগে আমাদের জানতে হবে হিসাব সমীকরণ আসলে কি। হিসাব সমীকরণ হচ্ছে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, বা এ ইকুয়াল টু এল প্লাস ও ই। সম্পদ যা হবে দায় প্লাস মালিকানা সত্ত্ব কি হবে তাই হবে। তো 1 নম্বর এন্ট্রিটা ছিল আসবাবপত্র ক্রয় করার ফলে হিসাব সমীকরণের কি প্রভাব ঘটে। তো আসবাবপত্র ক্রয় করেছি, আমার প্রতিষ্ঠানে কি হয়েছে, একটি আসবাবপত্র এসেছে। তাহলে আসবাবপত্র কোন ধরনের হিসাব, এটা একটা সম্পদ হিসাব। এই যে আসবাবপত্র আমার কাছে আসার কারণে আমার সম্পদটা কি বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে। তো যেহেতু আমার প্রতিষ্ঠানে একটি আসবাবপত্র এসেছে, অবশ্যই আমার প্রতিষ্ঠানের আসবাবপত্র কি বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি বলতে পারি আসবাবপত্র এ বৃদ্ধি। পাশাপাশি কি হয়েছে, আমার কাছ থেকে নগদ টাকা চলে গিয়েছে। আসবাবপত্র ক্রয় করেছি, একদিকে যেমন আমার আসবাবপত্র এসেছে, আরেকদিকে আমার নগদ টাকা চলে গিয়েছে। তাহলে আসবাবপত্র এ বৃদ্ধি আর নগদ এইটা কি পেয়েছে, হ্রাস পেয়েছে। তাহলে আমার সম্পদ একদিকে যেমন বৃদ্ধি পেয়েছে, আবার একদিকে সম্পদ হ্রাস পেয়েছে। ওকে। 2 নম্বর এমসিকিউ ছিল বিক্রয় উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়। তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথমটা ছিল শুধু আসবাবপত্র ক্রয়, আর এখন বলা হয়েছে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়। তাহলে বিক্রয় উদ্দেশ্যে আসবাবপত্র যেহেতু ক্রয় করেছে, এটাকে আমরা স্থায়ী সম্পদ বলতে পারবো না, কারণ এটা ব্যবহার করা হবে না। স্থায়ী সম্পদ ক্রয় করা হয় বা তখন আমি কোনো পণ্যকে স্থায়ী সম্পদ হিসেবে বলবো যখন এটা আমার ব্যবহারের জন্য ক্রয় করা হবে। কিন্তু যখন এটা ব্যবহারের জন্য ক্রয় না করে বিক্রয় উদ্দেশ্যে ক্রয় করা হবে, তখন এটাকে আমি বলবো পণ্য। সো বিক্রয় উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, এটা আমার হিসাব সমীকরণে কি প্রভাব ফেলবে। তাহলে এটা আমাদের জাবেদা কি, এটা আমরা জাবেদাটা দেখি। তখন আমি জাবেদা লিখবো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু আমি ক্রয় করেছি আর নগদ টাকায় ক্রয় করেছি, সেহেতু আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে। তার মানে নগদ নামক সম্পদটা আমার কি পেয়েছে, হ্রাস পেয়েছে। তাহলে আমি বলতে পারি নগদ এ হ্রাস। ক্রয় করেছি, ক্রয় করলে আমার মালিকানা সত্ত্ব বাড়ে না কমে। ক্রয় হচ্ছে একটা ব্যয়, আর ব্যয় যত বাড়ে আমার মালিকানা সত্ত্ব কি হ্রাস পায়। তাহলে আমি বলতে পারি মালিকানা সত্ত্ব ওই হ্রাস। ওকে, আশা করি তোমরা এই এমসিকিউটা বুঝতে পেরেছো। 3 নাম্বার ছিল বিনামূল্যে পণ্য বিতরণ। খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। এটি হিসাব সমীকরণে কি প্রভাব ফেলে। তাহলে তার আগে আমরা একটু জাবেদাটা দেখি। বিনামূল্যে পণ্য বিতরণের জাবেদা হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এখানে যে দুইটি হিসাব রয়েছে, দুইটি হিসাবই হচ্ছে ব্যয়। এটাও ব্যয়, এটাও ব্যয়। তাহলে প্রথমটা, তাহলে এই দুইটি হিসাব কিসের মধ্যে হবে, এটা তো সম্পদও না দায়ও না। তাহলে দুইটা লেনদেনই কিসের মধ্যে হবে, এই যে ওইর মধ্যে বা মালিকানা সূত্রের মধ্যে। প্রথম লেনদেন বা প্রথম হিসাবটার কারণে ব্যয় কি হয়েছে, বৃদ্ধি হয়েছে। তাহলে আমি বলতে পারি মালিকানা সত্ত্ব
ওই হ্রাস, কারণ ব্যয় যেহেতু বৃদ্ধি পেয়েছে আর ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কি পায়, হ্রাস পায়। পরেরটাও ব্যয়, এখানে ব্যয় কি হয়েছে, ক্রেডিট হয়েছে। তাহলে ব্যয় ডেবিট হলে যদি ব্যয় বৃদ্ধি পায়, তার মানে মালিকানা সত্ত্ব কি পায়, হ্রাস পায়। তাহলে ব্যয় যদি ক্রেডিট হয়, ঘটনা কি হবে, উল্টা, মালিকানা সত্ত্ব কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে আমরা কি লিখবো, মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি। তাহলে খুব ভালো করে খেয়াল করি, এই যে বিনামূল্যে পণ্য বিতরণ, যাবেটা কি, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। দুইটা লেনদেন কোন হিসাবের সাথে সম্পর্ক, ব্যয়। একটা হচ্ছে ডেবিটটাও ব্যয়, ক্রেডিটটাও কি ব্যয়। তাহলে প্রথম ব্যয়টার জন্য আমার মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, পরের ব্যয়টার জন্য মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। ওকে, এবার আসেন আমরা 4 নাম্বার এন্ট্রিটা একটু বোঝার চেষ্টা করি। 4 নাম্বার এন্ট্রিটা কি বলা ছিল, মুনাফাবিহীন বিক্রয়। মুনাফাবিহীন বিক্রয়, এটা যাবে তো হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয়টা কোন হিসাবের মধ্যে পড়ে, আয়। আর ক্রয়টা কিসের মধ্যে পড়ে, ব্যয়। আয় কি হয়েছে, ডেবিট হয়েছে। আর আয় যদি ডেবিট হয়, মালিকানা সত্ত্ব কি পায়, হ্রাস পায়। আয় ডেবিট হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। পাশাপাশি ব্যয় কি হয়েছে, ক্রেডিট হয়েছে। ব্যয় যদি ক্রেডিট হয়, মালিকানা সত্ত্ব কি পায়, বৃদ্ধি পায়। তাহলে এই এন্ট্রিটাও কিসের মধ্যে পড়ে, মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে। তাহলে একবার মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে, আর একবার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে। তো এইভাবে আমরা হচ্ছে প্রায় অনেকগুলো এমসিকিউ তোমাদেরকে দিয়েছি আমি। তো পাশাপাশি আমি কিছু বলে যাই কিরকম এমসিকিউ রয়েছে জায়গায়। বার্তা প্রদান করা হলো হিসাব সমীকরণ কি প্রভাব ফেলে। বার্তা, বার্তা আমরা কাকে দেই, এটা আমাকে একটু জানতে হবে। বার্তা বা ছাড় আমি দিই দেনদারকে। এখানে কোনো নগদ অর্থের আদান প্রদান হয় না। নগদ টাকা কম দেওয়া হয় বা নগদ টাকা কম দেওয়া হয়, কিন্তু নগদে আমি কোনো অর্থের আদান প্রদানের জায়গায় করি না। সো বার্তা প্রদান করা হলে যাবেটা হচ্ছে প্রদত্ত বার্তা হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে প্রদত্ত বার্তা মানে আমি বার্তাটা দিচ্ছি, এটা আমার জন্য এক ধরনের ব্যয়। আর ব্যয় যদি বাড়ে, আমার মালিকানা সত্ত্ব কি পায়, হ্রাস পায়। দেনাদার হিসাবটা কি বলছি, ক্রেডিট। কারণ দেনাদার কাছ থেকে আমি যেহেতু একটু কম নিচ্ছি, তাই দেনাদারের পরিমাণ কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। আর দেনাদার কোন ধরনের হিসাব, দেনাদার হচ্ছে একটা এক ধরনের সম্পদ। সো সম্পদ যেহেতু ক্রেডিট হচ্ছে, তার মানে সম্পদও হ্রাস পাচ্ছে। সো এটা হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে, মালিকানা সত্ত্ব ওই হ্রাস এবং দেনাদার এ হ্রাস। ওকে, এরপরটা আসলে আমরা দেখি বার্তা পাওয়া গেল। তো বার্তা পাওয়া গেল যাবে তো হচ্ছে তাহলে বার্তা আমি পাই কার কাছ থেকে, বার্তা আমি পাই প্রতি হিসাবের কাছ থেকে। তার মানে প্রতি হিসাবকে কিছু টাকা আমার কম দিতে হবে। যে টাকাটা আমি কম দিই সেটাকে বলা হয় প্রাপ্ত বার্তা। তাহলে কাকে কম দিই, প্রতি হিসাবকে। তাহলে দায় আমার কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে না কম পেয়েছে, যেহেতু আমি তাকে তাকে কিছু কম দিচ্ছি, তার মানে দায়টা আমার হ্রাস পেয়েছে। তাহলে দায় হ্রাস পেয়েছে দেখে ডেবিট। আর যেহেতু আমার কম দেওয়া লাগছে, এটাকে আমি ধরে নিই এক রকমের আয়, আয়টা কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে হিসাব সমীকরণে কি প্রভাব ফেলবে, বার্তা পাওয়ার কারণে পাওনাদার এল হ্রাস এবং মালিকানা সত্ত্ব ওই
বৃদ্ধি, পাওনাদার এল হ্রাস এবং মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি। মালিকানা সত্ত্ব এই কি কারণে বৃদ্ধি পেল? প্রাপ্ত বার্তা হচ্ছে একটা আয়, আমি যেহেতু বার্তা পেলাম আমার আয়ের পরিমাণটা কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। যেহেতু আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেহেতু মালিকানা সত্ত্ব পরিমাণ বৃদ্ধি পাবে। আর ব্যয়ের পরিমাণ যদি বাড়ে মালিকানা সত্ত্ব কমে। আয়ের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, আর ব্যয়ের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্বটা কমে। ক্লিয়ার? ওকে, এবার আসেন আমরা 7, 8 মোটামুটি এই রিলেটেড। তো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি এমসিকিউ জন্য খুব গুরুত্বপূর্ণ, যে হিসাব সমীকরণে কি প্রভাব ফেলে। তাহলে আসেন আমরা আবার একটু শুরু থেকে আসি। 1 নাম্বার ছিল আসবাবপত্র ক্রয়, 2 নাম্বার বলেছিলাম বিক্রয় উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, 3 নাম্বার বলেছিলাম বিনামূল্যে পণ্য বিতরণ, 4 নাম্বার বলেছিলাম মুনাফাবিহীন বিক্রয়, 5 নাম্বার বার্তা প্রদান, 6 নাম্বার ছিল বার্তা পাওয়া গেল। 7 নাম্বার অবচয় অবলোপন হিসাব সমীকরণে কি প্রভাব ফেলে? অবচয় হইলে একটা ব্যয়, আর অবচয় হওয়ার কারণে সম্পদের পরিমাণটা হ্রাস পায়, এই জন্য সম্পদ হ্রাস, মালিকানা সত্ত্ব কি হ্রাস। সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে। 10 নাম্বার 11 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। আসলে মালিক কর্তৃক পণ্য উত্তোলন কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। মালিক কর্তৃক পণ্য উত্তোলন, তাহলে মালিক কোনো কিছু উত্তোলন করলেই উত্তোলন হিসাব হবে ডেবিট। ডেবিট। এবার মালিক কি উত্তোলন করেছে? কোনো নগদ টাকা, ব্যাংক থেকে, নাকি পণ্য? যেহেতু মালিক পণ্য উত্তোলন করেছে সেহেতু ক্রয় হিসাব ক্রেডিট। এটা হিসাব সমীকরণে কি প্রভাব ফেলবে? উত্তোলন মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তার করে। ক্রয়টাও কোথায় কার উপাদান? মালিকানা সত্ত্বের উপাদান। যেহেতু দুইটাই মালিকানা সত্ত্বের উপাদান, সো একটা মাইনাস হবে এবং আরেকটা কি হবে? প্লাস হবে। সো উপরেরটা হচ্ছে মালিকানা সত্ত্ব মাইনাস, পরেরটার জন্য মালিকানা সত্ত্ব প্লাস। মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, একই বিষয়। মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন যাবে তো হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানেও বিষয়টা ঠিক তাই, উত্তোলন মালিকানা সত্ত্বের উপাদান, বিক্রয়টাও মালিকানা সত্ত্বের উপাদান। তাহলে দুইটাই যেহেতু মালিকানা সত্ত্বের উপাদান, প্রথম উপাদানটার কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, দ্বিতীয় উপাদানটার কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। সো এই যে এই এমসি গুলো কিন্তু আমাদের জন্য একটু কনফিউশন করে, বিশেষ করে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, মুনাফাবিহীন বিক্রয়, বিনামূল্যে পণ্য বিতরণ, এই জাতীয় এমসি গুলা উপাদানগুলো শুধু মালিকানা সত্ত্বের উপরই থাকে। ডেবিট এবং ক্রেডিট উভয়টাই কার উপর থাকে? মালিকানা সত্ত্বের উপর। যখন ডেবিট এবং ক্রেডিট উভয়টাই মালিকানা সত্ত্বের উপর থাকবে, প্রথমটার জন্য মালিকানা সত্ত্ব মাইনাস হবে এবং পরেরটার জন্য মালিকানা সত্ত্ব প্লাস হবে। সো এগুলো হচ্ছে আমাদের হিসাব সমীকরণ সম্পর্কিত, মানে কোনটা কোন ধরনের প্রভাব ফেলে তার কিছু প্রাথমিক ধারণা আমরা এখান থেকে দিয়েছি। সো তোমরা এই লেকচার শিটটা অবশ্যই পড়বা, পড়ার পরে অবশ্যই বই এবং টেস্ট পেপারগুলো একটু দেখবা, কারণ এখানে কিন্তু অনেক সংখ্যক এমসিকিউ দিয়েছে তা কিন্তু না। যে এমসিকিউ গুলা ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসার মতো, সেই সম্পর্কিত এমসিকিউ গুলো এই জায়গায় রয়েছে। তুমি যদি শুধু এই এমসিকিউ উপর বেস করে পরীক্ষা হলে যাও, তুমি একটা ভালো ধারণা নিয়ে যাবা, কিন্তু তার মানে এই না তুমি সম্পূর্ণ শিখে যাবা। তুমি যদি ভালো একটা ফলাফল আশা করতে চাও, তোমাকে অবশ্যই এই শীটটা পড়ার পাশাপাশি তোমাকে তোমার বই পড়তে হবে, তোমাকে একটু টেস্ট পেপার সলভ করে দিতে হবে। এখানে হচ্ছে প্রাথমিক ধারণা দেয় এবং অবশ্যই একটা ভালো ধারণা এই জায়গায় অবশ্যই রয়েছে। তো এছাড়াও রয়েছে কোন ধনী হিসাব, এগুলো তোমরা পড়লেই পারবা, যেমন ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, কোন ধনী হিসাব, বিপরীত দায়, তারপর অনিশ্চিত ব্যয় কোন ধরনের হিসাব, অনির্তীর্ণ ব্যয় কোন ধরনের হিসাব, উত্তীর্ণ ব্যয় কোন ধরনের হিসাব, এগুলো তোমরা একটু পড়লেই তোমাদের এগুলো আয়ত্তে চলে আসবে। সো এগুলো নিয়ে আমি এরকম কোনো ব্যাখ্যা দিলাম না, এবং এগুলো নিয়ে যদি কোনো তোমার প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে তুমি আমাকে জানাবা, আমি অবশ্যই সেটা উত্তর তোমাকে কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। এরপরে আমাদের এই অধ্যায়ের আর 3টে এমসিকিউ আমাদের জন্য রয়েছে, এবং এই 3টে এমসিকিউ হচ্ছে সমীকরণের 22 নম্বর যে এমসিকিউটা, এটা হচ্ছে সম্পূর্ণ 22, 23, 24, এই 3টে এমসিকিউ হচ্ছে আমাদের ম্যাথ রিলেটেড।
তো আসো আমি পড়ি। অবশ্যই স্ক্রিনে তোমরা কোশ্চেনটা দেখতে পারবা, পাশাপাশি আমি যেহেতু কমেন্ট বক্সে কোশ্চেন গুলো দিয়ে রাখবো, সো তোমরা কোশ্চেনটা পড়ে আমি যখন পড়বো তোমরা এই কোশ্চেনটা তোমরা একটু দেখে কোশ্চেনটা একটু দেখবে, বা কোশ্চেনটা আমার বলার সাথে সাথে এগুলো তোমরা একটু মিলাবা। 22 নম্বর যে কোশ্চেনটা বলা ছিল, বছরের শুরুতে সম্পদের পরিমাণ 500 টাকা। খেয়াল করো, বছরের শুরুতে সম্পদের পরিমাণ 500 টাকা এবং মালিকানা সত্ত্বের পরিমাণ 400 টাকা। এরপরে কি বলা ছিল, সারা বছরে সম্পদ 50 টাকা বৃদ্ধি পেয়েছে এবং দায় 40 টাকা হ্রাস পেয়েছে। বছরের শেষে মালিকানা সত্ত্ব কত? সো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটা শুধু এইচএসসি যারা পরীক্ষা দিবে তার জন্য ইম্পর্টেন্ট না, যারা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর জন্য যুদ্ধ করবা সেক্ষেত্রেও এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। তো চলো আমরা একটু শুরু করি। তাহলে প্রথমে বলা ছিল বছরের শুরুতে সম্পদ, আমরা প্রথম লাইনটা বা প্রথম দাড়ি পর্যন্ত যেটুকু সেইটুকু একটু ভালো করে পড়ি। বছরের শুরুতে সম্পদের পরিমাণ 500 টাকা এবং মালিকানা সত্ত্বের পরিমাণ 400 টাকা। এরপর একটু দাঁড়ি। তাহলে বছরের শুরুতে একটু আমরা খেয়াল করি, বছরের শুরুতে সম্পদ ছিল যে 500, সম্পদ হচ্ছে কি এ ছিল কত? 500। মালিকানা সত্ত্ব কত? 400। এরপর আমার বলা ছিল এটা বাড়ছে ওইটা কমছে। তাহলে একটু খেয়াল করো তোমরা, সম্পদের কথা বলা ছিল, মালিকানা সত্ত্বের কথা বলা ছিল, তাহলে কার কথা বলা ছিল না? অবশ্যই কার কথা? দায়ের কথা। তাহলে আমরা জানি সম্পদ যা হবে দায় প্লাস মালিকানা সত্ত্ব কি হবে? তাই হবে। সম্পদ যা হবে দায় প্লাস মালিকানা সত্ত্ব তাই হবে। তাহলে সম্পদ হচ্ছে 500 টাকা, দায় মালিকানা সত্ত্ব কত? 400। তাহলে দায় কত হবে? 100 টাকা। সম্পদ থেকে মালিকানা সত্ত্ব বিয়োগ করলেই আমরা 100 টাকা পাচ্ছি। তাহলে দেখো এখন সম্পদ 500, দায় প্লাস মালিকানা সত্ত্ব কি? 500। তাহলে সম্পদ থেকে দায় বিয়োগ করলে মালিকানা সত্ত্ব পাই, আবার সম্পদ থেকে মালিকানা সত্ত্ব বিয়োগ করলে কি পাই? দায় পাই। তাহলে এখন আমরা দায় কত পেলাম? দায় পেলাম 100 টাকা, যেটা কথা বলা নেই। সো এটা আমাকে আগে বের করে নিতে হবে, যার কথাই বলা থাকুক না কেন। যেটা বলা সেটা তো আমি লিখবো, যেটা বলা নাই সেটা আমি বের করে নিব। তাহলে এই জায়গায় সম্পদের কথা বলা ছিল, মালিকানা সত্ত্বের কথা বলা ছিল, কার কথা বলা ছিল না? দায়ের কথা, তাই দায় বের করেছি। ঠিক একই ভাবে সম্পদের কথা বলা আছে, দায়ের কথা বলা আছে, যদি মালিকানা সত্ত্বের কথা বলা না থাকতো আমি মালিকানা সত্ত্ব বের করে নিতাম। তো এবার আসো এর পরের লাইনটা কি বলা আছে, সারা বছরে সম্পদ 50 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে সম্পদ 50 টাকা কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। এবং দায় 40 টাকা হ্রাস পেয়েছে। দায় কত টাকা হ্রাস পেয়েছে? 40 টাকা হ্রাস পেয়েছে। এখন বলা হচ্ছে বছরের শেষে মালিকানা সত্ত্ব কত। তাহলে আমরা একটু দেখি বছরের শেষে মালিকানা সত্ত্ব কত। 500 সাথে 50 যোগ করলে সম্পদ হয় 550 টাকা। দায় শুরুতে ছিল 100, হ্রাস পেয়েছে 40, এখন দায় কত? 60 টাকা। তাহলে এখন মালিকানা সত্ত্ব কত? তাহলে যে আমি তোমাদের শুরুতে বলেছিলাম, সম্পদ থেকে মালিকানা সত্ত্ব বিয়োগ করলে যেমন দায় পেয়েছি, সম্পদ থেকে দায়টা বিয়োগ করলে আমরা কি পাবো? মালিকানা সত্ত্ব পেয়ে যাব। তাহলে 550 থেকে 60 টাকা বিয়োগ করলে আমার কত হয়ে যায়? 490 টাকা। তাহলে এটা হচ্ছে বছরের শেষে মালিকানা সত্ত্ব। তাহলে আমাদের 22 নাম্বারটা কোশ্চেনের উত্তর কত? 490 টাকা। আশা করছি তোমরা সমাধানটা বুঝতে পেরেছো। তো চলো আমি 23 নাম্বারটাও একই পাশে একইভাবে তোমাদের একটু বুঝিয়ে দিই। তেইশ নম্বর কোশ্চেনটা ছিল কি, বছরের শুরুতে সম্পদের পরিমাণ 1000 টাকা এবং দায়ের পরিমাণ 300 টাকা। তাহলে বছরের শুরুতে সম্পদ ছিল কত টাকা? 1000 টাকা, দায়ের পরিমাণ 300 টাকা, দাঁড়ি। এরপর বৃদ্ধি হ্রাসের কথা বলা আছে। তাহলে খেয়াল করো শিক্ষার্থীরা, কার কথা বলা নেই? যার কথা বলা নেই সেটা আগে আমাকে বের করে নিতে হবে। এখানে বলা নেই হচ্ছে মালিকানা সত্ত্বের কথা। তাহলে সম্পদ হচ্ছে 1000, দায় হচ্ছে 300, তাহলে মালিকানা সত্ত্ব আমার কত হবে? 700 টাকা। এবার আসে পরের টুকু আমরা একটু দেখি। সারা বছরের সম্পদ সারা বছরের সম্পদ 150 টাকা বৃদ্ধি পেয়েছে। ওকে, সম্পদ
150 টাকা বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব 100 টাকা হ্রাস পেয়েছে। এবারে কোশ্চেনে চেয়েছে বছরের শেষে দায় কত। তাহলে আমরা একটু দেখি দায় কত হয়। 1150 দায় তো আমরা বের করবো, 700 থেকে 100 বিয়োগ করলে কত, 600। এবারে 1150 থেকে আমরা 600 মাইনাস করলে আমার বছর শেষে দায়টা আমরা পেয়ে যাব। তাহলে 1150 থেকে 600 মাইনাস করলে কত হয় অ্যান্সার, 550 টাকা। তাহলে উত্তরটা কি হবে, বছর শেষে দায় কত, 550। তাহলে আসলে আমি আবার জিনিসটা বুঝিয়ে দিই। বছরের শুরুতে সম্পদ ছিল 1000, দায় ছিল 300। কার কথা বলা ছিল না, মালিকানা সূত্রের কথা, এটা আমরা বের করে নিয়েছি। এরপরে বলা হলো কি সম্পদ 150 বৃদ্ধি পেয়েছে, তাহলে 1 প্লাস করলাম এবং মালিকানা সূত্র 100 হ্রাস পেয়েছে, জন্য কি করলাম, মাইনাস করলাম। তাহলে এখন সম্পদের অবস্থা কত, 1150, মালিকানা সূত্রের অবস্থা কত, 600। এই সম্পদ থেকে দায়টা বিয়োগ করলেই, সরি, সম্পদ থেকে মালিকানা সূত্রটা বিয়োগ করলেই আমি কি পেয়ে যাব, দায় পেয়ে যাব। ওকে, তারপর যদি কেউ বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, এবং কমেন্টে জানালে আমি সাথে সাথে অবশ্যই সেটার উত্তর তোমাদেরকে জানিয়ে দিব। আমরা আসলে লাস্ট এমসিকিউ আর কি, লাস্ট এমসিকিউ হচ্ছে 24 নম্বর যে এমসিকিউটা, মিস্টার জনের দায় এবং মূলধন ছিল 20,000 এবং 30,000। ওকে ফাইন, 20,000 এবং মূলধন ছিল কত, 30,000। তাহলে শিক্ষার্থীরা বলো এবার কি দেওয়া নাই, মালিকানা সূত্র দেওয়া নাই। আমরা জানি সম্পদ যা হবে দায় প্লাস মালিকানা সূত্র কি হবে তাই হবে, আবার দায় প্লাস মালিকানা সূত্র মিলে যা হবে সম্পদে কি হবে তাই হবে। তাহলে টোটাল দায় প্লাস মালিকানা সূত্র মিলে কত টাকা এই জায়গায় দেওয়া আছে, 20 আর 30, দুটো যোগ করলে কত, 50। তার মানে এই দুটো মিলে যদি 50 হয়, সম্পদে কত, 50। কারণ আমরা বলেছি এ সমান সমান এল প্লাস ওই, মানে এ যা হবে এল প্লাস ওই মিলে তাই হবে, বা এল প্লাস ওই মিলে যা হবে এ বা সম্পদ তাই হবে। এবার আসো, যদি কি বলছে দায় 10,000 টাকা কমে, ওকে ফাইন, দায় 10,000 টাকা যদি কমে, কমাইলাম। সম্পদ যদি 10,000 টাকা বাড়ে, ওকে, সম্পদ 10,000 টাকা বাড়াইলাম। এবার কি বলছে, তাহলে মূলধন কত হবে। আসেন আমি একটু তাহলে দেখি। তাহলে সম্পদ যা ছিল এখন 10,000 টাকা বাড়ছে, তো সম্পদ কত হলো, 60,000। দায় ছিল 20,000, 10,000 টাকা কমছে, দায় কত হলো, 10,000। তাহলে 60 থেকে 10,000 বিয়োগ করলে আমার অ্যান্সার কত দাঁড়ায়, 50,000। এই হলো আমাদের হিসাব সমীকরণ সম্পর্কিত যে অঙ্কগুলো আছে, এখান থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে। তো আসেন আমরা এই চ্যাপ্টারটা বা অধ্যায় 1টা পুরোটা আবার একটু ব্রিফিং করি বা শেষ করি। তাহলে অধ্যায় 1-এর মুখস্থ টাইপের কিছু এমসিকিউ রয়েছে, ওইগুলো আমরা মুখস্থ আকারে পড়ে ফেলবো, মুখস্থ করে ফেলবো। তাহলে আমার মুখস্থ টাইপের যে এমসিকিউ গুলো আছে সেটা আমি অ্যান্সার করতে পারবো। এখান থেকে যদি আমার এমসিকিউ আসে আমি অবশ্যই অ্যান্সার করতে পারবো। এরপর কি নিয়ে এমসিকিউ আসতেছে, কোন ধরনের হিসাব, এটা কি সম্পদ হিসাব, এটা কি আয় হিসাব, এটা কি দায় হিসাব, এটা কি বিপরীত আয়, এটা কি বিপরীত সম্পদ, এই রকম হিসাব নিয়েও আমাদের এমসিকিউ আসে। আমাকে প্রশ্নে বলবে যে অবচয় সঞ্চিতি কোন ধরনের হিসাব, আমি অ্যান্সার লিখবো এটা হচ্ছে কি বিপরীত সম্পদ। সো হিসাব নিয়েও আমার এমসিকিউ আসতে পারে। এরপরে আমার তৃতীয় ধাপে কোন ধরনের এমসিকিউ আসে, এই যে হিসাব সমীকরণ সম্পর্কিত, সম্পদ এ বৃদ্ধি, সম্পদ এ হ্রাস, মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি, মালিকানা সত্ত্ব ওই হ্রাস, এই রিলেটেড এমসিকিউ আমার আসে। এটা হচ্ছে কয় নাম্বার, 3, মানে আমি 3 ধরনের এমসিকিউ কথা আপনাদেরকে বলেছি। লাস্ট 4 নাম্বার এমসিকিউ ধরনটা কিরকম, এই যে অঙ্ক রিলেটেড, সম্পদ দায় দেওয়া আছে, মালিকানা সত্ত্ব দেওয়া নেই, তারপর বৃদ্ধি হ্রাস করে আমরা বের করেছি। তাহলে টোটাল এই অধ্যায় থেকে আমরা কয় ধরনের এমসিকিউ শিখবো, 4 ধরন। এক ধরন হচ্ছে মুখস্থ রিলেটেড, এরপর হচ্ছে কোন ধরনের হিসাব ওইটা রিলেটেড, তারপর হিসাব সমীকরণ রিলেটেড, তারপর হিসাব সমীকরণের অঙ্ক রিলেটেড। সো এই 4 ধরনের এমসিকিউ যদি আমরা পড়তে পারি তাহলে অবশ্যই আমরা এই অধ্যায় থেকে যে কোনো এমসিকিউ আসবে আমরা ইনশাআল্লাহ সেই এমসিকিউ গুলোই অ্যান্সার করতে পারবো। সো শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই। আমি তোমাদেরকে বা আমি যদি ভালো একটা সাড়া পাই অবশ্যই আমি হচ্ছে অধ্যায় 2 নিয়ে, হিসাবে বৈষম্য যে অধ্যায়টা, অধ্যায় 2 হিসাব বিজ্ঞান প্রথম পত্র, এই অধ্যায় নিয়ে আমি তোমাদেরকে ক্লাসগুলো দিব। তো আমার ইচ্ছা আছে যে প্রতিটা অধ্যায় নিয়ে তোমাদেরকে এমসিকিউ গুলো ক্লাসগুলো দেওয়া, এবং যে এমসিকিউ গুলো খুব কঠিন
বিশেষ করে অঙ্কগুলা, এবং প্রত্যেকটা এমসিকিউ অঙ্কে আমি তোমাদেরকে সমাধান করে দিব। এরপরে যদি কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাবা, আমি অবশ্যই সেটা উত্তর তোমাদেরকে দিব। তো ধন্যবাদ, তোমাদের জন্য শুভকামনা রইল, তোমরা সময়টাকে কাজে লাগাও এবং ভালোভাবে প্রিপারেশন নাও। পরীক্ষা কিন্তু খুব বেশি দিন আর নাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।